নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হলো বিধবা সম্পর্কিত বেশ কিছু ব্যাপার। অর্থাৎ এই ভিডিওতে বলব ব্রিটিশের কি ভূমিকা ছিল এই ব্যাপারে। এই বিধবা ব্যাপারে ব্রিটিশের কি ভূমিকা ছিল। বিদ্যাসাগর মশাই কোন শ্লোককে অবলম্বন করে বিধবা প্রবর্তনের চেষ্টা করেছিলেন বা সরকারকে বলেছিলেন আইন প্রণয়ন করতে। এবং ৩ নম্বরে আলোচনা করব আমাদের দেশের মেয়েদের, বিশেষত হিন্দু বিধবাদের বিদ্যাসাগরের চেষ্টা সম্পর্কে কি মতামত ছিল। এবং সবশেষে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে বিদ্যাসাগর মশাইয়ের কি উপলব্ধি হয়েছিল এবং তিনি কি ঠিক করেছিলেন শেষ পর্যন্ত বিধবা বিবাহ নিয়ে। এই ৪টি বিষয় এতে আলোচনা করব। প্রথমে আসি ব্রিটিশ কি করেছিল বিধবা বিবাহ, বিধবার বিয়ে দেওয়ার ক্ষেত্রে ব্রিটিশের কি অবদান ছিল। আসলে ব্রিটিশের এই যে ইচ্ছা, ইংরেজের যে ইচ্ছা, সেটা বুঝতে গেলে ইংরেজের ধর্মটা জানতে হবে। ইংরেজরা ধর্মে হচ্ছে খ্রিস্টান। খ্রিস্ট ধর্মে এই যাবতীয় জিনিস, ডিভোর্সি নারীর বিয়ে, বিধবার বিয়ে, তারপরে আরো যত ধরনের জিনিস হয়, হ্যাঁ? সেগুলো সবই খ্রিস্ট ধর্মে অনুমোদিত। হিন্দুর পাশে থাকা যে মুসলমান তার ধর্মেও অনুমোদিত। হিন্দু ধর্মে এগুলোর কোনো ব্যাপার নেই। তো ব্রিটিশ এই জায়গা থেকে এই সংস্কার প্রক্রিয়া মূলত চালানোর চেষ্টা করেছিল। হিন্দু সমাজে অসুবিধে, হিন্দু সমাজকে আধুনিক করার কথা ভেবেছিল। বিশেষত হিন্দু সমাজের গঠন কাঠামো তাদের চোখে সহনীয় ঠেকছিল না, তাদের খারাপ লাগছিল। এরপরও হিন্দু সমাজের উপর হস্তক্ষেপ করার ব্যাপারে তাদের দ্বিধা ছিল, কিন্তু দ্বিধা তারা কাটিয়ে ওঠে। ১৮২৯-এ সতীদাহ রদের পর সমাজেতে খুব হু করে না হলেও ধীরে ধীরে বিধবার সংখ্যা বাড়তে থাকে। এখন এই যে যারা বিধবা, এদের অবস্থা খুব খারাপ ছিল সেকালে। কতটা খারাপ ছিল বলতে হয়, শ্বশুর বাড়িতেও এদের কোনো জায়গা হলো নি। কারণ অল্পকালের মধ্যে সে বিধবা হয়েছে, তার কোনো সন্তান-টন্তান কিছু নেই এবং বাপের বাড়িতে এসেও এই বিধবার অবস্থা ভালো হলো না। সে অনেকটা গলগ্রহ, সে অনেকটা আশ্রিতের মতো থাকার দশা হলো। এরপরে সে যদি কোনো খারাপ কাজে জড়িয়ে পড়ে, সেটা তার জন্যে আরো বড় অভিশাপ বয়ে নিয়ে আসে। তো এইরকম অবস্থা হলো। কিন্তু বিধবা, তারও তো পেট আছে, তারও তো বয়সটা বাড়ে, তারও তো খাওয়ার ইচ্ছা হয়। ফলে খাওয়া পড়ার সমস্যা, দৈহিক প্রয়োজন, এই সমস্ত দিক থেকেই বিধবার নতুন করে বিয়ের ব্যাপার নেই। তো বিধবা কিছু খারাপ পথে গেল, খারাপ কাজে জড়িয়ে পড়ল। এটা ইংরেজদের নজরে আসে ১৮৩৭ সালে। ব্রিটিশ সরকারের ল কমিশনের প্রধান জে.পি. গ্রান্ট, তিনি এদেশের যে হিন্দু পণ্ডিত এবং প্রেসিডেন্সিগুলোতে কলকাতা, মাদ্রাজ, মুম্বাই এসব প্রেসিডেন্সিতে সরকারি যারা কর্মকর্তা, ব্রিটিশ নয় এদেশীয় কর্মকর্তা, তাদের কাছে জানতে চান, চিঠি দিয়ে জানতে চান যে তারা কি বলে হিন্দু বিধবার পুনর্বার বিবাহ হতে পারে কিনা, বা যদি সরকার আইন করে এ নিয়ে, হিন্দু সমাজ কিভাবে সেটাকে নেবে। তারা সকলেই এক বাক্যে জানায় যে হিন্দু বিধবার বিয়ের ব্যাপার হিন্দু শাস্ত্র অনুমোদিত নয়। তবে চেষ্টা করা যেতে পারে, কিন্তু সেটার ফল হবে খারাপ। কারণ হিন্দু সমাজ তাতে ভেঙে যাবে, হিন্দু সমাজে ভীষণ রকমের গোলমাল দেখা দেবে। তাই এর চেষ্টা না করাই ভালো। এরপরে হয় কি, ব্রিটিশ সরকার এখানে চুপ করে যায়। কিন্তু বোঝা গেল সরকারের যে উঁচুতলায় কর্মকর্তা যারা, তাদের মধ্যে এটা নিয়ে চর্চা হয় যে এইটা যদি চালু করা যায় তবে কেমন হয়। এরপরে ইয়ং বেঙ্গলের যে সদস্যরা, কলকাতায় যে ইয়ং বেঙ্গল প্রেসিডেন্সি কলেজকে কেন্দ্র করে তৈরি হয়েছিল, তারাও কিছু লেখালেখি করলো বিধবার বিয়ের ব্যাপার নিয়ে। লেখালেখি করলো ব্রাহ্ম যারা, তারাও লেখালেখি করলো কিছু এবং শেষ পর্যন্ত বিদ্যাসাগর মশাই লেখালেখি করলেন। তিনি ব্রিটিশকে বললেন, আইনও পাস হলো। এখন এবার প্রশ্ন ওঠে, বিদ্যাসাগর মশাই কোন শাস্ত্রবাক্যকে গ্রহণ করে বা ধরে হিন্দু সমাজকে বোঝাতে চেয়েছিলেন বা ব্রিটিশকে বোঝাতে চেয়েছিলেন যে বিধবার পুনর্বার বিবাহ দেয়া যেতে পারে। এইবার সেইটা নিয়ে বলবো। তিনি যে শাস্ত্রটিকে আশ্রয় করেছিলেন বা ধরেছিলেন, সেই শাস্ত্রের কথা সেকালের সমাজে অপরিচিত ছিল। আজও সেই শাস্ত্র অপরিচিত, অনেকাংশে অপরিচিত। তিনি যে শাস্ত্রটি অবলম্বন করেছিলেন, সেই শাস্ত্রের নাম হচ্ছে পরাশর স্মৃতি।
পরাশর স্মৃতিশাস্ত্র। এই শাস্ত্রের মধ্যে থাকা একটি শ্লোককে তিনি পছন্দ করেছিলেন বা নির্বাচন করেছিলেন বিধবার বিয়ে দেওয়ার ক্ষেত্রে। শ্লোকটি হচ্ছে নষ্টে মৃতে প্রব্রজীতে ক্লীবে চ পতিতে পতৌ পঞ্চসাপৎসু নারীণাং পতিরন্যে বিধিয়তে। এই শ্লোকটি, এই শ্লোকের মর্মার্থ হচ্ছে স্বামী লম্পট বা দুশ্চরিত্র হলে, স্বামী মারা গেলে, স্বামী প্রবজ্জা গ্রহণ করে বা দেশান্তরী হয়ে আর না ফিরে এলে, স্বামী ক্লীব হলে বা তার শারীরিক অক্ষমতা থাকলে, এবং সমাজ যদি তাকে পতিত ঘোষণা করে বা সমাজ যদি তাকে পরিত্যাগ করে, এই 5 ক্ষেত্রে স্ত্রীলোক চাইলে পুনরায় বিবাহ করতে পারে। বিদ্যাসাগর মশাই এই শ্লোকের মধ্যে থেকে মৃতে বা মরে গেলে এই অংশটি তুলে নিয়ে বলেন যে বিধবা মানেই তার স্বামী মারা গেছে, তার বিয়ে হতে পারে। তো এইটা করেন। এইবার প্রশ্ন ওঠে, হিন্দু সমাজ বিদ্যাসাগরকে ঠিক কিভাবে আটকানোর চেষ্টা করেছিল। হিন্দু সমাজও একটি শ্লোক বা হিন্দু পণ্ডিতরাও একটি শ্লোক বার করে বলতে কি, এই শ্লোকটি হচ্ছে হিন্দু সমাজে বহু প্রচলিত একটি শ্লোক। অর্থাৎ বিদ্যাসাগরের শ্লোক নতুন, বিদ্যাসাগর যে শ্লোক দিয়ে প্রমাণ করছেন সেই শ্লোকটি নতুন, বলা যেতে পারে সহসা বা হঠাৎ লোক জানলো। কিন্তু যে শ্লোকটি হিন্দু সমাজপতি বা হিন্দু ব্রাহ্মণ, হিন্দু পণ্ডিতরা তুলে ধরেছিল, সেই শ্লোকটি আসছে মহাভারত থেকে। সেই শ্লোকটি হচ্ছে সকৃদংশ নিপততি সকৃৎকন্যা প্রদীয়তে সকৃদাহ দদানীতি তৃণ্যতানি সকৃৎ। এই শ্লোকটি মহাভারতের শ্লোক। সাবিত্রীর বাবা যখন সাবিত্রীকে জিজ্ঞাসা করে, সাবিত্রী পছন্দ করা যে ছেলে সে মারা যাবে অল্পকালের মধ্যে, এটা জেনে যখন বলে যে অন্য স্বামী নির্বাচনের জন্য, তখন সাবিত্রী এই শ্লোকটি বলে। এর অর্থ হলো পৈতৃক ধন একবারই লব্ধ হয়, মেয়েদের বিয়ে একবারই হয়, এবং দান করছি বলে একবারই দান হয়, এই তিনটেই একবার হয়। এইরকম এইটা হচ্ছে শ্লোকের মর্মার্থ। এইটা দিয়ে হিন্দু সমাজপতি হতে পারে, হিন্দু ব্রাহ্মণ হতে পারে, তারা বিদ্যাসাগরকে বলে এখানে বলা আছে যে কন্যা দান একবারই হয়। তো যে বিধবার বিয়ের কথা বলা হচ্ছে সেই বিধবা তো একবার দান হয়ে গেছে, তাহলে আবার কি করে তার বিয়ে হয়? কিন্তু মানবিকতা, এই শাস্ত্রবাক্য, এই শাস্ত্রে আছে হিন্দু বিধবার অবস্থা খারাপ, এই সব কিছু মিশে এবং ব্রিটিশের সমর্থন নিয়ে আইন পাস হয়ে যায়। হিন্দু সমাজ বিদ্যাসাগরের সঙ্গে পেরে ওঠেনি। অর্থাৎ এই লড়াইয়েতে বিদ্যাসাগর জিতে যান, আইন পাস করানোতেও তিনি জিতে যান। এবার আসি প্রথম বিধবা বিবাহ যেটা হয়েছিল, সেই বিধবা বিবাহের পাত্র এবং পাত্রীর ব্যাপার নিয়ে। প্রথমেই বলি, পাত্র এবং পাত্রী এরা দুজনের কেউই কলকাতার লোক নয়, এদেরকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। পাত্রের বাড়ি ছিল 24 পরগনার গোবরডাঙ্গা। পাত্রের বাবার নাম রামধন তর্কবাগীশ, তার ছেলের নাম হচ্ছে শিবচন্দ্র, মানে পাত্র শিবচন্দ্র বিদ্যারত্ন, যে তার বাবার নাম রামধন তর্কবাগীশ। পাত্রের বাড়ি হচ্ছে গোবরডাঙ্গা। আর পাত্রী হচ্ছে বর্ধমান জেলার পলাশডাঙ্গা নিবাসী ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের একমাত্র মেয়ে। এই যে পাত্রী 6 বছর বয়সে বিধবা হয়েছিল। পাত্রীর প্রথম স্বামীর নাম হরমোহন। তো এই হচ্ছে ব্যাপার, যে পাত্র পাত্রী এদেরকে নিয়ে আসা হয়েছিল। এখন এই বিধবা বিবাহটা দেওয়ার পরে যেটা হয়, সেকালের যে কাগজ, সেকালের প্রধান যে কাগজগুলো বিধবা বিবাহ সম্পর্কে লেখালেখি করে, আলোচনা সমালোচনা প্রশংসা যাই বলা যাক না কেন, সেগুলো হচ্ছে হিন্দু পেট্রিয়ট, সংবাদ ভাস্কর, তত্ত্ববোধিনী, বামাবোধিনী। বামাবোধিনী হচ্ছে মেয়েদের কাগজ। তো এই কাগজগুলো লেখালেখি করে মূলত এই যে বিধবা বিবাহ হচ্ছে এই ব্যাপার নিয়ে। তো প্রথম বিধবা বিবাহতে যাবতীয় প্রশংসা, যাবতীয় নিন্দে বিদ্যাসাগর, পাত্রী কালীমতি এবং শ্রীশচন্দ্র সম্পর্কে যায়। এর মধ্যে প্রধান যে সমালোচনা বা প্রধান যে আলোচনা হয় সেটা কালীমতিকে নিয়ে। আসলে সেই দিনের যে সমাজ, সেই সমাজে তখনও সতীদাহের সেই যে ঘটনাগুলো, সেগুলো তখনও জ্বলজ্বল করছে, উজ্জ্বল মানে সতীর যে চিন্তা, সতীর যে আচ্ছন্ন ভাব, অর্থাৎ সতীর যে রূপকল্পনা, সেটা হিন্দু পুরুষ, হিন্দু নারী তার মনের মধ্যে তখনও রয়েছে। সতীদাহ বন্ধ হয়েছে,
তার মানে এই নয় যে বিধবাগুলো আবার বিয়ে করবে। ফলে বিধবাগুলো বৈধব্য পালন করবে, ব্রহ্মচর্য পালন করবে এবং তারাও সতী। এই বোধ থেকেই সমাজ মনে করেছিল বিদ্যাসাগর যাই করুন না কেন একটি নারীকেও পাবেন না যাদের বিয়ে দিতে পারবেন। এটা সেকালে এইভাবে ভাবা হতো যে একজনকেও পাওয়া যাবে না, কারণ সবই সতী। কিন্তু ধাক্কা খেলো, প্রথমেই ধারণাটা ধাক্কা খেলো। কালীমতী বিয়েতে বসেছে। কালীমতী বিধবা, সে বিয়েতে বসেছে? ছি ছি! সমাজে ছিছিৎকার পড়ে গেল যে তার মানে বিধবারা এইগুলোও পারে। বিধবাদের তার মানে মাছ মাংস খাওয়ার শখ হয়, বিধবাদেরও সংসার করার শখ হয়। এইভাবে সমাজ ভাবলো। কিন্তু সমাজ একবারও ভাবলনি যে কালীমতীর বয়স ১০ বা ১১। এখন এই বয়সের একটা মেয়ে, তার ইচ্ছা অনিচ্ছার কি মূল্য আছে? তার বাড়ি থেকেই তো চেষ্টা হতে পারে। তো তার বাড়ি থেকে চেষ্টা হচ্ছে, এইটা সমাজ ভাবার থেকেও মনে করলো কালীমতী হচ্ছে খারাপ মেয়ে। শ্রীশচন্দ্রকেও ভাবা হলো, শ্রীশচন্দ্রই বা কেমন ছেলে? কিন্তু সব সমালোচনা গেল কালীমতীর দিকে এবং খানিকটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দিকেও, যে বিদ্যাসাগরই বা কেমন মানুষ। এবার দেখা যাক এই যে পাত্র-পাত্রী, এদের বাড়িতে ঠিক কি হয়েছিল। সেকালের কাগজ থেকে জানা যায় যে কালীমতী প্রথমবার বিয়ে হওয়ার পর, মানে প্রথমবার বিয়ের পর বিধবা হওয়ার পর, কালীমতীর মা লক্ষ্মী রানী মেয়েকে নিয়ে সবসময় কান্নাকাটি করতেন। ওই ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না, মেয়েটার এখন কি হবে? আমার মেয়ে এই বয়সে বিধবা হলো, যদি সরকার আইন করে তাহলে আমি আমার মেয়ের আবার বিয়ে দেবো। বিদ্যাসাগর একদম সঠিকভাবে সঠিক জায়গায় হাতটা দিতে পেরেছিলেন। তিনি চিনতে পেরেছিলেন যে কাকে তুলে আনতে হবে। তিনি লক্ষ্মী রানীকে ধরতে পেরেছিলেন যে লক্ষ্মী রানী তার মেয়ের বিয়ে দিতে পারে। তো সেরকম হয়েছে। এইবার পাত্র যে শ্রীশচন্দ্র, বাউনের ছেলে, বাউনের বাড়িতে অনাচার বলে কথা সেকালের সমাজে। সেকালের সমাজ কিন্তু ওই যে বিধবা হয়েছে ৬ বছর ওগুলো ব্যাপার নয়। আজকের যুগে যেমন ভাবে হয় যে একটু বয়সে বিধবা হলেও সংসার হয়নি, ২ বছর হয়েছে, ১ বছর হয়েছে, নিয়ে এসে ২ বছর বসিয়ে রেখে তারপর বিয়ে হয়ে যায় নতুন করে। সমাজে এটা কোনো ব্যাপার নয়। সেকালের সমাজ কিন্তু একটা কাজ করলে ১০ বার ভাবতে হতো। সেকালের সমাজে বিধবা মানে বিধবাই। তো ৬ বছরে হয়েছে তো কি হয়েছে? তো এই শ্রীশচন্দ্রের বাড়িতেও ঠিক একই রকমভাবে প্রবল সমালোচনা শুরু হলো। শ্রীশচন্দ্র বিয়ে করতে যাতে না পারে। শ্রীশচন্দ্রের দিদিমা একটা কাঠারি নিয়ে গলার সামনে ধরে বলে, "আমি শ্রীশচন্দ্র যদি বিধবা বিয়ে করে আমি আত্মহত্যা করব।" শ্রীশচন্দ্র আবার সেই দিদিমাকে, বাড়ির লোককে বুঝিয়ে তারপরে বিদ্যাসাগরের মত পথ মেনে সে বিয়ে করতে যায়। তো এই ঘটনাগুলো ঘটেছিল এবং শ্রীশচন্দ্রের বাড়ি থেকে একটি লোকও ওই বিয়েতে উপস্থিত ছিল না। আর কালীমতীর ক্ষেত্রে কালীমতীর মা লক্ষ্মী দেবী মেয়েকে সম্প্রদান করেন। এই হচ্ছে সেদিনের কি ঘটনা ঘটেছিল এই বিয়েটাকে কেন্দ্র করে এইটা। আরেকটা ঘটনা ছিল। আজকের যুগে সমাজে যাই হোক না কেন, যেভাবেই সমাজ চলুক না কেন, এটা আজকের যুগের সমাজের একটা গঠন যে মেয়ের যদি একটা কোথাও কিছু থেকেও থাকে বা ডিভোর্সিও হয়, বিয়ের কার্ডে কখনো এই কথাটা লেখা হয়নি। বিয়ের কার্ড লেখা হয়নি। বলা হয় যে আছে, থাকে। তো ওগুলো বলার কি দরকার আছে অত? এগুলো বললে আরো বেশি সমালোচনা হবে, এই হবে, ওই হবে। সেকালের সমাজে কিন্তু এগুলো লুকোনো হতো না। এই লক্ষ্মী দেবী যতই অশাস্ত্রীয়, তখনকার দৃষ্টিতে যে অশাস্ত্রীয় কাজ যতই হোক না কেন, তিনি কিন্তু বিয়ের কার্ডেতে পাত্রীর নামের আগে বিধবা বলে লিখে দিয়েছেন। বিধবা কন্যা কালীমতীর বিবাহ। বিয়ের কি যে কার্ড দিয়ে নিমন্ত্রণ করা হয়। তো এটা তিনি করেছিলেন। এগুলো দেখলে বোঝা যায় সেকালের মানুষ বড়ই সহজ সরল সাহসী টাইপের হতো। তারা বিধবা বিবাহ মানে বিধবা বিবাহই। তার মধ্যে কোনো ছলচাতুরির ব্যাপার নেই। নিজের মেয়ের নামের আগে তিনি বিধবা কথাটা লিখেও দিয়েছিলেন। তো এটার জন্যে তাকে ধন্যবাদ দিতে হয়। মানে তাকে ভালো বলতে হয়। সেকালের কাগজেও সেটা করেছিল। ঐজন্যই জানা যাচ্ছে এইগুলো। যে তিনি এই কাজটা করেছিলেন। তো এই হচ্ছে সেদিনের এটা হলো। এবার আসি আমাদের দেশের এই যে মেয়ে সধবা হতে পারে, বিধবা হতে পারে বা এমনি মেয়ে যারা রইল, বিদ্যাসাগরের এই চেষ্টা নিয়ে তাদের কি মত ছিল? বিদ্যাসাগরের এই চেষ্টা নিয়ে তাদের কি মত ছিল? এইটা বলতে গেলে বলতে হয় যে একদল মেয়ে যারা সধবা, যারা বয়স্ক বিধবা, তারা একরকম ভেবেছিল আর কম বয়সী মেয়ে যারা তারা একরকম ভেবেছিল। সেকালের কাগজ মায়াবধিনী বলছে
সেকালের কাগজ বামাবধিনী মেয়েদের কাগজ। সেকালের কাগজ বামাবধিনী লিখছে যে প্রথম 10টি বছর বিধবা মেয়েরা বিয়ে করতে চায়নি। কিন্তু পরের 10 বছর বিধবা মেয়েরা চেয়েছিল বিয়ে করতে, কিন্তু ছেলেগুলো আর বিয়ে করতে চায়নি। আসলে সেদিনের যে বামাবধিনী যে লেখাটা লিখেছে এটার মধ্যে ভুল নেই। সেকালের সমাজ বা একালেরও সমাজও একই জিনিস মনে করে। মেয়েরা বাইরে বেরিয়ে এসে বলবে কথা, মেয়েরা সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, মেয়েদের ইচ্ছা অনিচ্ছা এইগুলো মেয়েরা যখনই বলতে যাবে তখনই সমাজের চোখে সে খারাপ হবে। মেয়েদের কথা বলবে তার বাড়ির বাবা, তার বাড়ির দাদা, তার বাড়ির স্বামী, এইগুলো। তো মেয়েরা যেকালে বিয়ে করতে চায়নি সেকালে এই বিধবাগুলোকে মনে করা হচ্ছিল ভালো। বিদ্যাসাগরের আদর্শ অনুপ্রাণিত হয়ে ছেলেরা বিয়ে করতে চেয়েছিল। পরের দিকে পরের 10 বছরে যখন দেখা গেল বামাবধিনীর কথা অনুসারে যে মেয়েগুলো বিয়ে করতে চায় ছেলেগুলো রাজি না, ওই ছেলেগুলো ধরেই নিয়েছে এই বিধবাগুলো হচ্ছে খারাপ, তাই আমাদের বিয়ে করতে চায়। ফলে তাদের বিয়ের ব্যাপার নেই কোনো। এখন বামাবধিনীর কথা ছেড়ে ইতিহাসের যে গতিপথ সেইটায় আসা যাক। ইতিহাসের সে যে লাইন, বিদ্যাসাগর মশাই বিধবা বিবাহ প্রবর্তনের চেষ্টা করছেন এইটা দেখে যত বয়স্ক বিধবা হয় এবং সধবা তারা প্রমাদ গুনেছিল, তারা শঙ্কা অনুভব করেছিল। শঙ্কা মানে ভয়, যে এবার না তাদের বাড়িতে তার ছেলে কোনো একটা বিধবাকে বিয়ে করে নিয়ে আসে। এখন আজকের দৃষ্টিকোণ থেকে সেদিনের বিধবাকে বিচার করলে বড়সড় ভুল হবে। আজকের দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হবে 6 বছর 7 বছরের বিধবা, ওর আর কি এমন হয়েছে, তা ওকে নিয়ে বিয়ে করলে কি এমন হয় আজকের দৃষ্টিকোণ থেকে। কিন্তু সেকালের সমাজে যে কোনো বিধবা, বিধবা মানে বিধবাই, তাকে বিয়ে করা মানে হচ্ছে একটা ঝামেলা, একটা খারাপ জিনিসকে। বিধবা সম্পর্কে অনেক কথা ছিল। বিধবা মানে সে ডাইনি। ডাইনি মানে এই অর্থে তার স্বামীটা মারা গেছে তার জন্যই। তো বিধবা মানে সে বেশি খায়, ওই খাওয়ার জন্য বিয়ে করছে। বিধবা মানে তার চরিত্রের মধ্যে গোলমাল আছে। তো এতগুলো জিনিস যখন গোলমাল আছে সেই জিনিস নিয়ে এলে বাড়ি উচ্ছন্নে যাবে, সমাজ উচ্ছন্নে যাবে। তাই বয়স্ক যারা বিধবা, বয়স্ক যারা সধবা, তারা বিদ্যাসাগরের এই কাজকে নিন্দের দৃষ্টিতে দেখেছিল। তাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছিল। তারা বলতো, বিদ্যাসাগর মশাই রাস্তা দিয়ে যেতে যেতে এই কথা শুনতে পেয়েছেন। তারা বলছে ওই বিদ্যাসাগর নামে লোকটা পরের মাথায় কাঁঠাল ভাঙতে ওস্তাদ। বিদ্যাসাগরকে এই কথা শুনতে হয়েছে। উল্টো দিকে যারা কম বয়সী বিধবা, যাদের এই 5 বছরের বিয়ে হয়েছিল বা 6 বছরের বিয়ে হয়েছিল, 8 বছরের বিয়ে হয়েছিল, 1 বছরের মধ্যে বিধবা হলো, তাদের যত বয়স বাড়ে সমাজে হতচ্ছাড়া হতোদ্দশা দেখে তারা বিয়ে করতে চায়। এখন সব দিক থেকে একটা ব্যাপার থাকে। সতীদাহের ক্ষেত্রে কোনো মেয়ে সতী হলেই তবেই জয় সতী মাতার জয় বলে চেঁচানো যায়। সতীর নামে কবিতা লেখা যায়, সতীর নামে প্রশংসা করা যায়। অর্থাৎ সতী কেউ স্বেচ্ছায় হতে চাইলে তবেই সতীদাহটা হয়। জোর করে করলে সেটার দিকে আঙুল ওঠে, সেখান থেকে সমালোচনা হয় এবং সেখান থেকে অপপ্রচার চলে সতীদাহ নিয়ে, যেটা রামমোহন করেছিলেন সেটা পরে বলবো আবার। তো এই যে জিনিসটা হয়, অর্থাৎ কেউ সতী হলে সতীদাহ, না হলে হয়নি। আর বিধবা বিবাহের ক্ষেত্রে ছেলেগুলো বিয়ে করতে হলে তবে না বিধবার বিয়ে হবে। আবার অনেক ক্ষেত্রে বিধবাকে রাজি হতে হবে। দুপক্ষেরই ব্যাপার থাকে। ফলে দুটো জিনিসেই গোলমাল রইল। বিধবাকে বিয়ে করতে ছেলেগুলো রাজি নয়, কারণ তার মা, তার বাড়ির লোক তারা নিষেধ করে। বিদ্যাসাগর যেভাবেই যুক্তি দেখান না কেন এই যুক্তি, সেকালের সমাজে পরাশর-স্মৃতির এই যুক্তি অনেক সভ্য মানুষের কাছে এক ধরনের ধান্দাবাজি, স্বার্থপরতা বলে মনে হয়েছিল। এটাও কিন্তু কখনো বলা হয়নি। আজও তো সমাজে অনেক মেয়ে আছে যাদের স্বামীরা মদ খায়, মদ খেয়ে পড়ে থাকে। তা বলে সেই মেয়েটা গিয়ে আবার বিয়ে করতে যায়? আজও তো সমাজে এমন অনেক ছেলে পাওয়া যাবে যারা খারাপ জায়গায় যাতায়াত করে। তার বউটা কি তাকে ছেড়ে পালিয়ে যায়? যায়নি। আজও তো যে মেয়ে স্বামীকে ভালোবাসে, স্বামী মারা গেলে সে কি বিয়ে করতে চায়? করতে চায়নি। ফলে পরাশর-স্মৃতির এই শ্লোক, সেদিনের সমাজ আরো কঠোর, সেদিনের সমাজের মানুষগুলো আরো ধার্মিক। ফলে এই শ্লোক হচ্ছে একটা ধান্দাবাজি শ্লোক। এই শ্লোককে পরিত্যাগ করা হয়েছিল। এই শ্লোক গ্রাহ্য হয়নি। বিধবার যে কটা বিয়ে বিদ্যাসাগর মশাই দিতে পেরেছিলেন, সেটা তিনি দিতে পেরেছিলেন। সেটা ওই ওইভাবেই দিতে পেরেছিলেন যে সমাজ খানিকটা তার কথা মেনেছিল। কিন্তু ধীরে ধীরে জিনিসটা হয়ে যায়। এবার আসি বিদ্যাসাগর মশাইয়ের এই যে অসাফল্য,
এই অসাফল্য থেকে তিনি কি করেছিলেন এইবার তার কথায়। আগের ভিডিওতে আমি বলেছি বিদ্যাসাগর মশাই অসফল হয়েছিলেন। অসফল হওয়ার কারণগুলো তাতে আমি বলেছি কেন হয়েছিলেন তিনি। আজ সেখান থেকে নয়, আর পরের অংশে আসি। বিদ্যাসাগর মশাই অসফল হলেন যখন, তখন তার ভেতরে এক ধরনের অভিমান তৈরি হলো। অভিমানের যে পর্বত, অভিমানের যে পাহাড়, সেটা ক্রমশ উঁচুর দিকে উঠতে শুরু করলো। বিদ্যাসাগর মশাই অসফল তিনি মানতে পারলেন না। তিনি এবার সাফল্যের জন্য যেটা করলেন সেটা হলো একটি সরকারি কাগজ তিনি রেডি করলেন। সরকারি কাগজ, যে কাগজকে চ্যালেঞ্জ করলে সে ফেঁসে যাবে, যে ছেলে করবে সে ফেঁসে যাবে। বিদ্যাসাগর মশাই এইবার যদি তার কাছে কেউ বিধবা বিবাহের জন্য, মানে বিধবা বিয়ে করবে এই কথা বলে বিদ্যাসাগর মশাইয়ের কাছে আসে, তবে তিনি তাকে ফান্ড দেওয়ার সঙ্গে সঙ্গে, তাকে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে বলতেন এই কাগজে স্বাক্ষর করো আগে। অর্থাৎ তুমি রাম হও, শ্যাম হও, তুমি নমস্য ব্যক্তি হও, তুমি ছাগল হও, যাই হও না কেন, তোমাকে এই কাগজে সই করতে হবে। কারণ আগের ঘটনাগুলোয় তিনি দেখতে পেয়েছেন যে বিধবা বিয়ের নামে একটা ছেলে 15টা বিয়ে করেছে, 16টা বিয়ে করেছে। বিদ্যাসাগর এটা চাননি। তিনি দেখেছেন অনেকটা সেই বাজার থেকে মাংস কেনার মতো করে বিধবার শরীরটা নেওয়ার জন্য বিয়ে করেছে, তারপর তাকে তাড়িয়ে দিয়েছে। এই সব জিনিসের প্রেক্ষিতে বিদ্যাসাগর এই অঙ্গীকারপত্র তৈরি করেন। ব্রিটিশ গভর্নমেন্টের স্ট্যাম্প মারা অঙ্গীকারপত্র, যাতে লেখা হচ্ছে এইভাবে, আমি এই ব্যক্তির নাম বসবে, এবং তারপরের অংশটা হচ্ছে আমি সজ্ঞানে স্বেচ্ছায় অদ্য বা আজ এই বিধবাকে বিয়ে করলাম, এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ এর কাছে আজীবন একে নিয়ে থাকব। যদি আমি কখনো অন্য মেয়ে বিয়ে করি, তবে প্রথম স্ত্রীকে, অর্থাৎ বিধবা যে নারী, তাকে আমি মাসিক 10 টাকা দেবো, এবং এককালীন অনেকগুলো টাকা তার হাতে দেবো। যদি দ্বিতীয় যাকে আমি বিয়ে করলাম তার গর্ভে যদি সন্তান হয়, তাহলেও বিধবা নারীর গর্ভে যে আমার সন্তান হয়েছে তারাই সমস্ত সম্পত্তি পাবে। দ্বিতীয় যে বিয়েটা করলাম তার সন্তানরা কোনো সম্পত্তির অংশ পাবে না। এবং এটা আমি জ্ঞানত স্বীকার করে এই অঙ্গীকারপত্রে স্বাক্ষর করলাম। এই অঙ্গীকারপত্রে আমি আমার সম্মতি দিলাম, দিয়ে বিয়েটা হবে। এই অঙ্গীকারপত্র লঙ্ঘন করলে এই কাগজটা নিয়ে বিধবা সরকারের কাছে যাবে এবং ব্যক্তি শাস্তি পাবে। এই জিনিসটা বিদ্যাসাগর এই অঙ্গীকারপত্রের মধ্যে দিয়ে করেছিলেন। বলা যেতে পারে ব্যক্তি বিদ্যাসাগর প্রচন্ড অভিমানে, প্রচন্ড আঘাত পেয়ে তিনি এইরকম কাজটি করেছিলেন। অসাফল্যই তাকে এই জিনিসটা করতে বাধ্য করেছিল। ধন্যবাদ আজকের মতো। কালকে আসবো বিদ্যাসাগর বাংলা গদ্যের জন্য কি করেছিলেন সেইটা বলতে।